সিরিজের দ্বিতীয় ওডিআইয়ে আফগানিস্তানের কাছে ৮১ রানে হেরে গেছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে আফগানিস্তান। বাংলাদেশ আফগানিস্তান দ্বিতীয় ওডিআই নিয়ে কথা বলতে আমার সাথে রয়েছেন হাসান মাহাদি। মাহাদি, আপনাকে স্বাগত। ক্রিকেটে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে? আমাদের ফুটবলে আমরা দেখেছি আমাদের দলে যথেষ্ট ওয়েপন থাকার পরেও কোচ তাদেরকে বসিয়ে রেখেছে এবং বাংলাদেশ দল অবিশ্বাস্যভাবে হংকং চায়নার কাছে হেরে গেছে। এখন যদি আসি ক্রিকেটের দিকে, জাকের আলী অনিক আর কত খারাপ করলে পরে তাকে দল থেকে বাদ দেওয়া হবে এবং বিভিন্ন সাপোর্টার্স যারা রয়েছে তারা বলছেন বাংলাদেশের ড্রেসিং রুমে স্বজনপ্রীতি রয়েছে। ড্রেসিং রুমে স্বজনপ্রীতি রয়েছে। প্রথম প্রশ্নের জবাবটা দিই যে আর কত খারাপ করবে বাংলাদেশ, মানে কোথায় খারাপ করলে সেখান থেকে উত্তরণের পথটা হচ্ছে সারা অঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? ওষুধ দেওয়ার জায়গাটা তো নাই। আপনি বলছেন না যে বাংলাদেশ ফুটবল নিয়ে তো রেফারেন্সটা টানলেন, হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ যেরকম তার বেস্ট 11কে বসিয়ে রেখে যেটা বেঞ্চের 11 সেটাকে খেলিয়ে দিয়ে হাভিয়ার কাবরেরা, আর এখানে হচ্ছে না বেঞ্চ আছে না স্টার্টিং 11 আছে, মানে সবই তো এক লেজে গোবরে। ওভারঅল পুরা মানে বাংলাদেশের আজকের পারফরমেন্স যদি আপনি বিবেচনা করেন, আমি বলবো যে শেমলেস, সিম্পলি শেমলেস। হাসান মাহাদি, বাংলাদেশ এই বছর 7টি ওডিআইয়ে 1045টি ডট বল খেলেছে। আমরা দেখি যে পাওয়ার হিটিং শেখানোর জন্য পাওয়ার হিটিং কোচ আনা হয়, তাদেরকে স্ট্রাইক রোটেশন শেখানোর জন্য কি করা যেতে পারে? তাদের স্ট্রাইক রোটেশন করানোর জন্য একটা কাজে করা যেতে পারে, সেটা হচ্ছে যে তোরা কোনো বাউন্ডারি মারবি না, শুধু স্ট্রাইক রোটেট করে খেলতে হবে, তাছাড়া আর মানে বোঝার কিছু নেই। আমি দেখছিলাম আপনি একটা হিসাব করছিলেন, এই ম্যাচে মেবি বাংলাদেশ 171টা বল খেলেছে, মানে ওভারঅল অল আউট হওয়ার আগ পর্যন্ত 171 বলে 115টা ডট বল খেলেছে, 67% ডট বল খেলেছে। তাহলে আর কি বলবেন আপনি ওভারঅল এই ম্যাচটাতে এবং আগের ম্যাচগুলোতে আমরা দেখেছি প্রথম ওয়ানডেতেও 50%-এর মতন ডট বল খেলা বাংলাদেশ দল। সব কিছু মিলিয়ে দলটার এখন যে কন্ডিশন, এই দলটাকে নিয়ে খুব বেশি আশাবাদী হওয়া, এই দলটা কখন ঘুরে দাঁড়াতে পারবে, আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কিনা, কেন ঘুরে দাঁড়াতে পারবে, এই প্রশ্নের উত্তরগুলো মেলানো খুবই কঠিন। মানে একান্তই ধরেন সৃষ্টিকর্তার বিশেষ আশীর্বাদ যদি না পড়ে এই দলের উপরে, তাহলে আমি এদের উত্তরণের বিশেষ কোনো আর মানে অন্য কোনো রাস্তা খুঁজে পাই না। পারফরমেন্স দিয়ে প্রথম ওয়ানডেতে যেভাবে হেরেছে, এই ওয়ানডে হারার ব্যাপারটা, মানে বোলাররা তো আপনাকে জেতার জন্য প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছে। 190 রানে আফগানিস্তানকে বাংলাদেশ অল আউট করে দিয়েছে, যেখানে আবু জায়েদের পার স্কোর মানে প্রথম ইনিংসের গড় রান হচ্ছে 265, সেখানে 190 রানে অল আউট করে দেওয়া দলের বিপক্ষে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলকে দেখে মনে হয়েছে যে 320 রান চেজ করতে নেমেছে, এবং এই রান চেজ না করতে পারলে মানিজ্যত কিছু থাকবে না। মানে 190 রান যদি উইকেটে দাঁড়িয়ে থাকেন, 40 ওভারের মধ্যে খেলাটা শেষ হয়ে যাওয়ার কথা, শুধু উইকেটে দাঁড়িয়ে থাকলে আর কিচ্ছু করা লাগবে না, খুঁটি গেড়ে উইকেটে দাঁড়িয়ে থাকেন, খেলা 40-42 ওভারে শেষ হয়ে যাওয়ার কথা। সেখানে বাংলাদেশি ব্যাটারদেরকে দেখেন যেভাবে তারা শট খেলেছেন, যেভাবে তারা উইকেটে অ্যাপ্রোচ করেছেন, যেভাবে বোলারদেরকে নেগোশিয়েট করার চেষ্টা করেছেন, মনে হয়েছে যে 320 রানের তারা এত বড় টার্গেট কিভাবে সামলাবো, প্রথম থেকে মেরে খেলি, চালিয়ে খেলি। শট সিলেকশন এত পুয়ার, মানে যেই লেংথের বলে যেই শট খেলার কোনো কারণ নাই, মানে বিশেষভাবে মানে অমার্জনীয় অপরাধ, সে অমার্জনীয় কাজগুলো বাংলাদেশের ব্যাটাররা করেছে। আমি যদি একজন করে ব্যাটার ধরে বলি, আপনি তানজিদ তামিমকে দেখেন, গুড ব্যাটার, আমরা খুব জানি যে টেকনিক্যালি বেশ ভালো, যে লেংথের বলটাতে উনি পুল শট খেললেন সেটাকে পুল শট খেলার বল, বা ওই মুহূর্তে তাকে ওই বলে কেন পুল শট খেলতে হবে, কেন সোজা ব্যাটে খেলা যাবে না, কেন এই ধরনের রিস্কি অ্যাটেম্পট আমাকে নিতে হবে? আমি তো জানি আমার টার্গেট 190, খেলা তো 50 ওভারে, 300 বল আপনার হাতে, আপনি 191 রানের টার্গেটে নেমে আপনি কি মানে কি করবেন? সুপারম্যান হয়ে যাবেন? মানে এত তাড়াহুড়া কোথা থেকে আসলো? আপনাকে কি বলা হয়েছে ড্রেসিং রুম থেকে, সেই মেসেজ দিয়ে পাঠানো হয়েছে যে ভাই যাও খেলাটাকে 20 ওভারের মধ্যে শেষ করে দিয়ে আসো, আমাদের রান রেটের হিসাব আছে, আরেকটা দল ওয়েট করছে, তাদের সাথে আমাদের রান রেটের ক্ল্যাশ হবে, খেলা শেষ করে দাও? মানে কোন মানে তাড়াহুড়া আপনার ভেতরে, আমি বুঝি নাই। হাসান মাহাদি, নাজমুল শান্ত যেভাবে রান আউট হয়েছেন, আপনার কাছে কি মনে হচ্ছে বাংলাদেশকে আসলে 10 ওভারের ক্রিকেট খেলতে নেমেছে, 20 ওভারের না 50 ওভারের ক্রিকেট? নাজমুল শান্তকে নিয়ে একদম আলাদাভাবে কথা বলি। এক হচ্ছে আউট অফ ফর্ম, 3টা মানে ফরম্যাটে ক্যাপ্টেন ছিলেন। শেষ শ্রীলঙ্কা সিরিজের আগে, মানে শ্রীলঙ্কায় বাংলাদেশ যখন সফর করলো এশিয়া কাপের আগে, তখন নাজমুল শান্তকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলো, অধিনায়ক করা হলো মেহেদী হাসান মিরাজকে। নাজমুল শান্ত
শ্রীলঙ্কায় গিয়ে নিজেকে খুঁজে পেলেন না, তার আগেও তিনি ভালো ফর্মে ছিলেন না। এনসিএলে মেবি একটা 50 রানের টি20 ফরম্যাটের এনসিএলে মেবি একটা 50 ইনিংস তার আছে। তিনি নাম্বার 3। একটা দলের ব্যাটিং অর্ডারে 3 নাম্বার পজিশনটা হচ্ছে সবচাইতে ভাইটাল, সবচাইতে গুরুত্বপূর্ণ, দলের সবচাইতে টেকনিক্যালি সলিড, সবচাইতে রিলায়েবল, সবচেয়ে ভালো ব্যাটারের পজিশন হচ্ছে নাম্বার 3। আর্লি উইকেট পড়ে গেলে তাকে ওপেনারের রোল প্লে করতে হয়, বড় পার্টনারশিপ হলে নাম্বার 3-তে নেমে তাকে সেই মোমেন্টামটাকে ক্যারি করতে হয়। তার উপরে দায়িত্বটা থাকে সবচেয়ে বেশি, সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার নাজমুল শান্ত যেইভাবে রান আউট হয়েছেন, আমার মনে হয়েছে যে তিনি মানে তার কি ব্রেন ফেড আউট হয়ে গেছিল ওই সময়টাতে। তিনি কি ক্রিকেটের বেসিকটাও জানেন না যে এরকম পজিশনে তাকে একটু ট্র্যাপ করা হচ্ছে? মানে তিনি কি এটাও বুঝতে পারেন না যে এখানে 2 রান নাই, তাকে 2 রানের জন্য একটু লোভ দেওয়া হয়েছে? তিনি তো এই দলের সিনিয়র ক্রিকেটার, এখন তো আর সিনিয়র ক্রিকেটার নাই, মানে সিনিয়র ক্রিকেটার তিনি এক্স ক্যাপ্টেন, তিনি না দায়িত্ব নিয়ে খেলবেন। তানজিদ তামিম নাইলে ধরেন, আমি একদম তর্কের খাতিরে বলে নিলাম যে ইয়াংস্টার, নতুন এসছে, ভুলচুক করবে। নাজমুল শান্ত তো আর ইয়াংস্টার না, 8-10 বছর তো ক্রিকেট খেলছেন ন্যাশনাল টিমে। তাইলে এখন তিনি যদি এই ধরনের বোকার মতো রান আউট হয়ে যান বা এই ধরনের বোকামি করে একদম আত্মাহুতি দেন, তিনি আগুনের মধ্যে ঝাঁপ দেন, তাহলে তাকে কে থামাবে? কেউ থামাতে পারবে? মানে কোনো কিছু দিয়ে তার পেছনটা হাতি বেঁধে দিল, আপনি থামাতে পারবেন না। রাশিদ খান আজকে দুরন্ত বোলিং করেছেন, 5 উইকেট নিয়েছেন এবং এই সিরিজে, ওডিআই সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানরা রাশিদ খানকে একটাও বাউন্ডারি মারতে পারেনি। হ্যাঁ, মানে মারতে পারেন নাই বলেই তাওহিদ হৃদয় সম্ভবত চিন্তা করেছিলেন যে রাশিদ খানকে আমার একটা মারতে হবে লেগ সাইড দিয়ে। নুরুল হাসান সোহানও একই রকম মনে হয় চিন্তা করেছেন। দেখেন বোল্ড হয়েছেন, ক্লিন এগেনস্ট দ্য স্পিন। রাশিদ খানের বল এমনিই তো বুঝে না, মানে এমনি বোঝাটাই কঠিন। তাকে আপনার গেম সেন্স থাকতে হবে, তো ম্যাচ রিড থাকতে হবে। তো আপনি এই ম্যাচটা কত রানের টার্গেটে খেলছেন? জেতার জন্য খেলছেন নাকি রাশিদ খানকে মারার জন্য খেলছেন? তাওহিদ হৃদয় আগের ওভারে 2টা বাউন্ডারি মেরেছেন, তারপরে এসে তাকে কেন এরকম, মানে তাও রাশিদ খানকে আমার একদম মেরে কেটে দেখাই দিতে হবে যে রাশিদ খান আমি তোমাকে ছক্কা মারতে পারি, আমি তোমাকে বাউন্ডারি মারতে পারি? দরকার নাই ভাই। রাশিদ খানের ওভারে 3 রান 2 রান করে নিলেও সমস্যাটা কি আপনার হাতে? বল তো অনেক বল, ও অ্যাকাউন্টে দুনিয়ার বল, 20-25 যা খুশি নেন আপনি, উইকেট দিয়েন না রাশিদ খানকে। উইকেট দেওয়ার দরকার নাই। রাশিদ খান তো আপনার কাছ থেকে উইকেট বের করে নেওয়ার চেষ্টা করবে। তিনি তার ক্যারিয়ারে, ওয়ানডে ক্যারিয়ার মানে 6ঠবারের মতন 5 উইকেটের যে কোটা সেটা পূরণ করেছেন। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টানা 3টা ওয়ানডে সিরিজ হারলো, 2023, 2024, 2025, কোটা পূরণ। এবং টানা 5টা ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ আফগানিস্তানের সাথে। 3টা আফগানিস্তান দিয়ে শুরু হয়েছিল এবং দেখেন শেষ 11 ওয়ানডের 10টাতে বাংলাদেশ হারলো। শেষ 12টা ওয়ানডে 10টা হেরেছে বাংলাদেশ। এক্স্যাক্টলি 10টা হেরেছে। মানে এইরকম একটা ওয়ানডে পারফরমেন্স। একটা সময় আমরা বলতাম না যে বাংলাদেশ মেবি ওয়ানডেতে বাকি 2 ফরম্যাটের তুলনায়, টেস্ট এবং টি20-র তুলনায় ওয়ানডেতে বাংলাদেশ দল বেটার টিম। কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে টেস্ট, টি20 এবং ওয়ানডে কোনোটাই বাংলাদেশ আসলে ইন্টারন্যাশনাল লেভেলে খেলার মতো দল না। হ্যাঁ, আফগানিস্তানকে আমরা টি20 সিরিজে 3-0 হারিয়েছি, হোয়াইট ওয়াশ করেছি, মানে ঐতিহাসিক হোয়াইট ওয়াশ। তারপরও আমি বলবো যে আফগানিস্তান তাদের স্ট্যান্ডার্ডের তুলনায় ওই টি20 সিরিজে বাজে পারফরমেন্স করেছে, যে সুযোগটা বাংলাদেশ দল নিতে পেরেছে। আমি ক্রেডিট দিতে চেয়েও আর দিতে পারছি না এরকম পারফরমেন্সের পর। মাহাদি, বাংলাদেশের জন্য সরাসরি ওডিআই বিশ্বকাপে কোয়ালিফাই করাটা ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু 2 বছর আগেও চিত্রটা ভিন্ন ছিল। বিশেষ করে আমি যদি বলি 2023 ওডিআই বিশ্বকাপের আগের সময়টাতে বাংলাদেশকে ওডিআই যথেষ্ট সমীহ করার মতো দল হিসেবে মানা হতো। এই পরিবর্তনটা আসলে কিভাবে হয়ে গেল? সেটা হচ্ছে একটা ট্রানজ্যাকশন, মানে এটাকে আমরা কি বলি, ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে বাংলাদেশ দল যাচ্ছে। আপনি দেখবেন যে দলের ওই সময় প্রলিফিক পারফর্মার যারা ছিলেন, তামিম ইকবালের কথা বলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে বাকি যারা, লিটন আস্তে আস্তে বড় প্লেয়ার হয়ে উঠছিলেন, নাজমুল শান্ত ফর্মে ছিলেন, ওভারঅল মুস্তাফিজ যারা সিনিয়র ক্রিকেটার এই মুহূর্তে দলে, তাদের মধ্যে একদম সিনিয়রদের সাথে মিড ক্লাস এবং তরুণদের মধ্যে একটা ভালো কেমিস্ট্রি তৈরি হয়েছিল। দলটা কোনো না কোনো এন্ড থেকে পারফর্ম করতো, কেউ না কেউ পারফরমেন্স দিয়ে আপনার যে ভুলচুকগুলো ছিল, যারা ছিল তাদেরকে ঘিরে অন্যরাও তখন ভালো খেলতো বা কোর প্লেয়াররা দলে থাকলে কেউ একজন ভালো পারফর্ম করলে তরুণরা সেই আত্মবিশ্বাসটা পায়
এখানে তরুণ আত্মবিশ্বাস খোঁজার মতো কাউকে পাচ্ছে না, কোনো আইকন নাই, কোনো পারফর্মার নাই, কোনো তারকা নাই, তারকা শূন্য একটা দল, মেধা শূন্য একটা দল। এখন আমি বলবো এটা মেধা শূন্য দলও, পারফর্ম করার কেউ মানে কেউ নাই। সো সে আত্মবিশ্বাসের জায়গাটার বিশাল ঘাটতির কারণে 2 বছরের ব্যবধানে যেই বাংলাদেশ ওয়ানডেতে অত্যন্ত ভালো দল হিসেবেই নিজেদেরকে প্রমাণ করেছিল, সেই দলটা এখন একদম তলানিতে বটম লাইনে এসে ঠেকেছে। এবং বিশ্বকাপে সরাসরি খেলার যে সুযোগটা আপনি বলছেন ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে, এটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই দলটা শেষ পর্যন্ত না কোয়ালিফাই খেলা লাগে। মাহাদি, এই যে বাংলাদেশের ওডিআই দলে হঠাৎ করে একটা পারফরমেন্সে খুবই বাজে পারফর্ম করছে তারা, এটার পেছনে আসলে ক্রিকেটের যে সংগঠকরা রয়েছে তাদের দায় কতটুকু, বা এই বোর্ডে যারা রয়েছে বা আগের বোর্ডে যারা ছিলেন তাদের দায়টা আপনি আসলে কিভাবে দেখছেন? দেখেন, ক্রিকেট হচ্ছে একটা মানে আমার মনে আছে যখন পিঙ্ক বল টেস্ট কভার করেছিলাম ইডেন গার্ডেন্সে, সেখানে সৌরভ গাঙ্গুলির একটা ইন্টারভিউ করেছিলাম। সৌরভ গাঙ্গুলি তখন বিসিসিআই এর প্রেসিডেন্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের। তখন তার একটা কথা আমি তাকে প্রশ্ন করেছিলাম যে দাদা, আপনার হাতে ইন্ডিয়ান ক্রিকেটের বদল হয়েছে। এখন তিনি বলেছে না, একা আমার হাতে বদল হয় নাই। ইন্ডিয়ান ক্রিকেট কালচারটাই এমন যে প্রত্যেকটা অলিতে গলিতে ক্রিকেট খেলা হয়, প্রত্যেকটা প্রভিন্সে ক্রিকেটকে যেই মর্যাদায় দেখা হয়। প্রভিন্সিয়াল ক্রিকেট এত স্ট্রংলি আগাচ্ছে, তাদের ডোমেস্টিক ক্রিকেট কালচার এত শক্ত এখন যে কোনো সুযোগ নেই। এবং এটা বলেছিলেন যে ইন্ডিয়ান ক্রিকেট ডে বাই ডে আরও ভালো থেকে ভালোর দিকে যাবে, কখনো ডেক্লাইন করবে না। এবং দেখেন, তারা তো ডেক্লাইন করেই নাই। তারা যে এখন টেস্ট খেলে, তাদের টেস্ট ক্রিকেটারদেরকেও দেখেন যে দেখে মনে হয় যে পৃথিবীর কোনো বোলারই আসলে বোলার না, তারা গুণে না। অস্ট্রেলিয়া এই প্রসেসের মধ্য দিয়ে যাওয়া একটা দল, যাদের একটা চমৎকার ডোমেস্টিক স্ট্রাকচার আছে। আমাদের তো কিছুই নাই, কোনো ডোমেস্টিক স্ট্রাকচার নেই। আপনি দেখবেন ক্রিকেট মানে মাঠের ক্রিকেটের উন্নয়নের চেয়ে ক্রিকেট বোর্ডে কে যাবে, কখন যাবে, কে মানে ক্রিকেট বোর্ডের হর্তা হবে, সেটা নিয়ে কামড়াকামড়ির কোনো শেষ নাই। আসলে কনসেন্ট্রেশনটা দেওয়া উচিত ছিল যে এই জায়গায়, সেটা হচ্ছে ক্রিকেটে। যদি মাঠের ক্রিকেট ভালো হয়, ওই যারা কর্তা হওয়ার জন্য কামড়াকামড়ি করেছে তারা সম্মান পাবে। যদি মাঠের ক্রিকেট ভালো না হয়, তাদেরকে কেউ পুজবেও না, তাদেরকে কেউ জিজ্ঞেসও করবে না। মাহাদি, বাংলাদেশ ওডিআই দল যে খারাপ করছে, এটা কি লিস্টে ক্রিকেটে আমরা দেখেছি যে বাংলাদেশের একমাত্র ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা রমজানের সময় হচ্ছে গত 2 মৌসুম ধরে, এটাও কি একটা কারণ নাকি? আমি আসলে বাংলাদেশ ক্রিকেটের স্ট্রাকচারের অনেক কিছুরই মানে তাল বা কুল কিনারা খুঁজে পাই না। এই প্রশ্ন যদি আমাকে করেন, আমি বলবো যে এগুলাই তো দেখে আসছি, বদল তো দেখি নাই। মানে আমি ঠিক জানি না, নতুন একটা ক্রিকেট বোর্ড এসছে, তারা যদি তাদের পূর্ণ মেয়াদ পর্যন্ত থাকেন, কিছু ইয়াং পরিচালকরা এসছেন মানে এখন, এবং ক্রিকেট বোর্ডে যিনি সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশের সাবেক অধিনায়ক, তিনি লম্বা সময় ধরে ডেভেলপমেন্ট প্রসেস নিয়ে কাজ করেছেন আইসিসি এসএসসির সাথে। ওনার সেই দক্ষতা আছে, উনি একজন এক্স ক্যাপ্টেন, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, নানান কোয়ালিটি ওনার আছেন এবং আমাদের খুব পছন্দের ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। আমি জানি না নতুন কোনো প্ল্যান, নতুন কোনো পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেটকে ঢেলে সাজানোর কোনো নতুন মন্ত্র তারা দিতে পারবেন কিনা, কিন্তু একটা মন্ত্র লাগবে, একটা ঝাড়ফুঁক লাগবে। এই ঝাড়ফুঁক ছাড়া এই সর্ষের ভেতর থেকে যে ভূত, সেই ভূত আপনি কিভাবে তাড়াবেন আমি ঠিক জানি না। এবং রাতারাতি সেটা হবে না, ওভারনাইট কোনো কিছু হয় না, বাংলাদেশের ক্ষেত্রে তো নয়, ওভারনাইট কোনো কিছুই হবে না। মানে একটা সাকসেসের জন্য আপনি আজকে বললেন কালকেই সাকসেস, ব্যাপারটা তা না। এটা পাটাকা না যে আগুন দিলেন আর আপনি উপরে গিয়ে ফেটে গেল। এটার জন্য লম্বা সময়ের শ্রম, ত্যাগ, তিতিক্ষা, প্রত্যেকটা জিনিস আপনাকে সেই শ্রম ঘাম দিয়েই একটা জায়গায় যেতে হবে, এভাবে হবে না। আমি এই আলোচনার মানে বাংলাদেশ ক্রিকেটের স্ট্রাকচার, বাংলাদেশ ক্রিকেটের ওভারঅল সিনারিও, সেটা সবসময় ছিল হতাশার। কখনোই আমরা দেখি নাই এটা খুব ভালো জায়গায় গেছে। লেটস টক অ্যাবাউট দ্য ম্যাচ। আমরা একটু ম্যাচে যাই। আমার কাছে মনে হয় ম্যাচ অ্যানালিসিসটা করাটার একটু জরুরি। আপনি বাংলাদেশের আজকের ব্যাটিংয়ের প্রত্যেকটা ব্যাটারের ব্যাটিংয়ের ধরন, তাদের আউটের ধরন যদি একটু চিন্তা করেন, দেখবেন যে অনেক সিমিলারিটি আছে। এবং কারো ব্যাটিং দেখে মনে হয়েছে কি আপনার কাছে বাংলাদেশ আসলে জেতার জন্য ম্যাচটা খেলছে? না, বাংলাদেশ জেতার জন্য খেলেছে, 320 রানের টার্গেটে জেতার জন্য খেলেছে। বললাম, একদম শুরুতেই আলোচনা করেছি, জেতার জন্য খেলেছে, অনেক জিততে হবে। ব্যাপারটা এরকম যে অনেক জিততে হবে আমাদের মানে আমরা যদি না জিততে পারি তাহলে মনে একদম আফগানিস্তানকে আউটপ্লে করে দিতে, একদম আউটপ্লেট করে দিতে হবে। 20 ওভারে খেলাটা জিতে যাবো আমরা, এটা T20 খেলছি।
190 রান, 191 টার্গেট, 300 বল হাতে। কাম অন, মানে এই ক্রিকেট সেন্সিবিলিটি, এটাকে বলে ক্রিকেটের। আপনার যখন যে ডিমান্ড, আপনার তো এনে মানে জেতা দরকার, রান রেটের হিসাব নাই, পয়েন্টের হিসাব নেই, আপনার সিরিজ, এই সিরিজে টিকে থাকার জন্য ম্যাচটা ছিল মাস্ট উইন। তো মাস্ট উইন গেমে বোলাররা তো আপনাকে জেতার সব রসদ দিয়ে দিয়েছে ভাই। আপনার পাতে তুলে দিয়ে একটা ডেলিশিয়াস প্ল্যাটার আপনি খাবেন না। আপনি বলেছেন, আপনি গোস্বা করেছেন, যে ব্যাটাররা গোস্বা করেছে যে ভাই আমার এত সুন্দর প্ল্যাটার খাইতে হবে না, আমি আলসালা দিয়ে গিয়ে খাবো, আমার পেট খারাপ হবে, সেটাই আমার জন্য ভালো। একদম এক্স্যাক্টলি এই চিন্তা করেই না তারা ক্রিকেটটা খেলেছে। আপনি দেখেন সাইফ, আফগান বোলাররা ভালো করছিলেন, উইকেট স্পিনিং উইকেট একটু ডিফিকাল্ট, ট্রিকি, এইখানে একটু বুঝে শুনে দাঁড়িয়ে খেলার ব্যাপার আছে, উইকেটটা সেট করে। আপনি যদি দেখেন তাদের আপনার ইব্রাহিম জাদরান 95 রানের একটা ইনিংস খেলেছেন, 5 রানের জন্য সেঞ্চুরিটা মিস করেছেন, আনলাকি জাদরান। বাট সেন্সিবিলিটিটা দেখেন, তিনি জানতেন এই উইকেটে তেরে ফুরে খেলা, একদম আলগা মালগা মেরে মুড়ে উড়াই দিব, ব্যাপারটা হবে না, এই উইকেটটাতে অ্যাঙ্কার করতে হবে, গ্রিপ করে খেলতে হবে, তিনি সেটা করেছেন। 95 রানের একটা, বাংলাদেশের কোন ব্যাটার সেই কাজটা করার চেষ্টা করেছেন? কারো ভেতরে সেই চেষ্টাটা ছিল? কারো ভেতরে? সাইফ এক ওভারে কি চমৎকার স্ট্রেট ড্রাইভে একটা 4 মারলেন, তারপরের বলে তার চেয়েও সুন্দর ফ্লিক শটে ছক্কা মারলেন, তারপরে আপনার আউটসাইড দ্য অফ একটু লাফিয়ে ওঠা, মানে একটু আনইভেন বাউন্সে লাফিয়ে ওঠা বলটাকে আপনি কেন আপার কাট খেলতে যাবেন? এই বলটা কি আপার কাট খেলার লেংথের বল? আপনার ওই মুহূর্তে আপনি দুইটা মানে 4 এবং 6 মেরে 10 রান নিয়ে নিয়েছেন, তারপরের বলটাতে আপনার আরেকটা ছক্কা মারতে হবে? কেন মারতে হবে? মানে কেন মারতে হবে? 320-এর টার্গেট, 290 টার্গেট, 300 টার্গেট, যে তারপরের বলটা আমাকে মারতে হবে কেন? আমি পর দিনে আমরা দেখছি বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে একটা বাউন্ডারি মারলো, পরের বলে আউট হয়ে গেল। এবং কেন একটা বাউন্ডারি মারবো এবং পরের বলে আউট হয়ে যাবে? একজনকে তো দায়িত্বটা নিতে হতো। একটা প্রান্তে একজন ব্যাটার যদি একটা 80 রানের ইনিংসও খেলতেন, 75-80, এবং পাশে আর 2জন ব্যাটার, দেখেন মাত্র 2জন ব্যাটার ডাবল ডিজিটে যেতে পেরেছে। সর্বোচ্চ রান 24 তাওহিদ হৃদয়ের। তাওহিদ হৃদয় বা কি করছেন? তাওহিদ হৃদয় আগের ম্যাচেও 58 রান করেছেন, ভেরি ভেরি পুয়ার। ওই 58 রান মানে 65 স্ট্রাইক রেটে করা। মডার্ন ডেজ ক্রিকেটে 65 স্ট্রাইক রেটে আপনি রান করবেন, এবং সেই 65 ওই সময় আমরা সম্ভবত স্ট্রাইক রোটেশন রেট ছিল 25%। এক্স্যাক্টলি। তাহলে আপনি কি মানে কোথায় আসলে মেডিসিনটা দিবেন? কই কোন কোন জায়গায় ঠিক করার আছে? একটা জায়গায় ঠিক করার আছে, সেটা হচ্ছে পজিটিভ মাইন্ড সেট আপ, ম্যাচের পরিস্থিতি বুঝে খেলা, স্মার্ট ক্রিকেট খেলা। আপনি আনস্মার্ট হলে কিচ্ছু করার নাই, মানে আপনাকে কেউ টেনে হিচড়ে স্মার্ট বানাইতে পারবে না। স্মার্ট হচ্ছে চিন্তায়, সেই স্মার্ট থিঙ্কিংটা আছে কিনা, ক্রিকেটারদের সেই আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, তারা মাঠে সেই চিন্তা করে নামেন কিনা যে আজকে আমার পরিস্থিতি কি, কোন পরিস্থিতি অনুযায়ী আমাকে খেলতে হবে, আমি কিভাবে খেলবো সেটা আমি নিশ্চিত কিনা। আমার কাছে মনে হয় দে আর অ্যাবসলুটলি ক্লুলেস। তারা কোনো ক্লুর মধ্যে নাই, তারা জানে না এই ম্যাচটা আসলে ওদেরকে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় না যে তাদের মাঝেই ভালো করার তাড়না কাজ করে না? এমন কখনো কি মনে হয় আপনার মাঝে? আমার কাছে এটা কখনো মনে হয় না যে একটা প্লেয়ার যখন মাঠে যায় ভালো করার তাড়না কাজ না করার তো কোনো বিশেষ কারণ নাই। এটাই তো রুটি রুজি, ব্রেড অ্যান্ড বাটার। আপনি ভালো করবেন, আপনি যত ভালো করবেন। এটা আমি এই কারণেই বলছি, শেষ 12টা ম্যাচে 10টাতেই হেরেছে বাংলাদেশ ওডিআইয়ে। ভালো করার তাড়না মনে হয় আছে, কিন্তু ভালো করার মানে সামর্থ্য আছে কিনা সেই প্রশ্নটা এখন জাগে, যে আপনার সামর্থ্যের লেভেল হচ্ছে এইটা, আপনার সিলিং এইটা, এর চেয়ে বেশি আপনি ভালো করতে পারেন না। কিন্তু বাংলাদেশ যুব দল যখন 2020-এ ওয়ার্ল্ড কাপ জিতলো, তখন তো আমাদের প্রত্যাশাটা অনেক বেশি ছিল, কারণ বিশ্ব ক্রিকেটে দেখা গেছে একসময় যারা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে তারাই আবার কিন্তু ওডিআই বিশ্বকাপটা জেতাতে সাহায্য করেছে, জিতেছেন, ক্যাপ্টেন হিসেবে জিতেছেন, এরকমও তো আছে। আপনি আন্ডার-19-এর বড় বড় প্লেয়ার, কেইন উইলিয়ামসন, ক্লার্ক, আপনার গ্রেট বিরাট কোহলি থেকে শুরু করে অনেক, মানে পৃথিবীর ইতিহাসের কুইন্টন ডিককের মতো প্লেয়াররা, এরা কিন্তু আন্ডার-19 বা আন্ডার-19 গ্র্যাজুয়েট বা এইজ লেভেল প্লেয়ার, যারা কিনা এইজ লেভেলেও বিশ্ব কাঁপিয়েছিলেন। এবং পরবর্তী জীবনে আপনি শাহিন শাহ আফ্রিদির কথা, বাবর আজমের কথা যদি বলি, তারা সবাই এইজ লেভেল কাঁপিয়ে এসছেন। তারা কিন্তু পরবর্তীতে যখন সিনিয়র টিমে এসছেন তখন আবার তারা বিশ্ব কাঁপিয়েছেন। আমাদের এই জায়গায় একটা দুর্বলতা আছে, আমাদের আন্ডার-19 টিমে বিশ্বকাপ জেতা অনেক প্লেয়ারই এই দলে আছেন। আপনি পারভেজ হোসেন ইমনের কথা যদি চিন্তা করেন, তিনি টি-20 স্কোয়াডে আছেন, তানজিদ হাসান তামিম সেই দলে আছেন, শামীম পাটোয়ারি, শরীফুল, মানে অনেকেই আছেন। বোলারদের মধ্যেও বেশ কয়েকজন যারা আছেন। তো এখানে এসে কেন পারছি না আমরা?
আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ আমরা জিতেছিলাম, তারপরে আমাদের আসলে সিনিয়র ওয়ার্ল্ড কাপ জেতার জন্যই তো এগিয়ে যাওয়ার কথা। ওদের সাথে আন্ডার-19 খেলা অন্যান্য দলের প্লেয়াররা কোথায় আছে দেখেন তো হিসাব করে। তারা কিন্তু সিনিয়র, আনবিলিভেবল একটা প্লেয়ার, আনবিলিভেবল। মানে কি করছেন টেস্ট, আপনি যদি একটু ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়া টেস্টে দেখেন কিরকম ব্যাটিংটা তিনি করছেন। টেস্ট দলে ফাটান, ওয়ান ডেতে জায়গাও পান না, মানে টি-20 দলে জয়সওয়ালের মতন প্লেয়ারের জায়গা হয় না ভাই। এটা হচ্ছে ইন্ডিয়ান টিম। আর আমাদের অবস্থা কি, আমরা খুঁজে পাই না কাকে দিব। যখন আমরা খুঁজতে যাই তখন দেখি পারফরমেন্সের কারণে বাদ পড়া প্লেয়ারটাকেই আরেকজন তার চেয়েও বেশি খারাপ করছে বলে তাকে দলে ঢোকাতে হয়। কিচ্ছু করার নাই, মানে কিচ্ছু করার নাই। কবি এখানেই নীরব। বাংলাদেশের বোলিং নিয়ে তো আপনার কোনো অভিযোগ নেই এই ম্যাচে অন্তত। অভিযোগ কি আসলে করার আছে? অভিযোগ কেন করব? বোলাররা তো সবাই ভালো বোলিং করেছেন, সবাই ভালো বোলিং করেছেন, যথেষ্ট ভালো। আপনি 3 জন স্পিনারকে দেখেন, 3 জন স্পিনার মেবি 114 রান দিয়ে 6টা উইকেট নিয়েছেন। মিরাজ, রিশাদ, তানভীর সবাই ইকুয়ালি গুড বোলিং করেছেন। মিরাজ 3টা উইকেট নিয়েছেন অ্যাজ এ ক্যাপ্টেন। আপনি দেখেন ক্যাপ্টেন্সির জায়গাতেও আমরা না অনেক পিছিয়ে। মিরাজ যেই বলটাতে এলবিডব্লিউ হলেন, তিনি একটা রিভিউ নিলেন। কেন রিভিউটা নিলেন? ভেতরের পায়ে লাগা বল, এই উইকেটে তো এরকম কিছু না যে একদম এরকম বাউন্স হচ্ছে যে বুক সমান বল উঠে যাচ্ছে। আপনি রিভিউটা নিলেন, আপনি ক্যাপ্টেন হিসেবে বুঝেন না আপনার যে রিভিউ নেওয়ার দরকার নেই, আপনি আউট হয়ে গেছেন। নন স্ট্রাইকিং এন্ডে যে ব্যাটার আছেন তিনিও তো দেখেছেন এটা আউট। আমরা তো টিভিতে দেখে খালি চোখে বুঝতে পারছিলাম যে এটা রিভিউ নিলে খামোখা লস হবে ব্যাপারটা, সেটাই তো হয়েছে। ক্যাপ্টেন নাম্বার 5 মানে মিরাজ 5 নম্বরে খেলছেন। কেন মিরাজ 5 নম্বরে খেলছেন? ওয়াই? মানে এই যে আসল জায়গায় ব্যাটসম্যান তো আর নেই, ব্যাটার নাই ভাই, এই কারণে তিনি 5-এ খেলছেন। অথবা অ্যাজ আ ক্যাপ্টেন তিনি নাম্বার 5-এ খেলতেছেন, যেখানে জ্যাক ক্যালিসের মতন দুনিয়ার সেরা ব্যাটারদের একজন, ইতিহাসের সেরা ব্যাটারদের একজন ব্যাট করতেন। মাইকেল বেভানের মতন প্লেয়ার 5 নম্বরে ব্যাট করতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি এমন কাউকে খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে বলে আপনি মনে করেন? খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে? নাই তো কেউ। পাইপলাইনে কে আছে নাম্বার 5-এ খেলবেন? টি-20 আমরা যখন দেখেছি তখন আমরা দেখেছি যে লোয়ার মিডল অর্ডার ব্যাটার আসলে মিডল অর্ডারে খেলেছেন। এখন ওয়ানডে দলে আমরা দেখছি ব্যাপারটা অনেকটা তেমনই। আপনি একদম শুরুতে একটা প্রশ্ন করেছিলেন জাকির আলী অনিকের, সেই সময়টাতে উত্তরটা আমি দেই নাই। আমার কাছে মনে হয়েছে যে উত্তরটা একটু শেষের দিকে দিলে ভালো হয়। জাকির আলী অনিকের আউটের ধরন দেখেন তো আজকে। আগের 4 ম্যাচে 3টা টি-20 এবং প্রথম ওয়ানডে, এই 4 ম্যাচে তিনি স্পিনের এগেনস্টে একদম খাবি খেয়ে আউট হয়েছেন। 3বারই আউট হয়েছিলেন রাশিদ খানের গুগলিতে, খালি রাশিদ খানের বলে না, গুগলিতে। তার মানে আপনি রাশিদ খান একই রকম জায়গায় আপনাকে মানে পরপর 3 ম্যাচে বিট করেছে, আপনি জবাব খুঁজে পান নাই। তাহলে এই রকম একজন প্লেয়ারকে কেন দলে নেওয়া হচ্ছে? বারবার খারাপ করছেন, স্পিনের এগেনস্টে আউট হচ্ছেন, তাকে আবারও দলে নেওয়া হচ্ছে। তাহলে এই জিনিসটা কি আসলে বাংলাদেশের ক্রিকেটের প্রকৃত চিত্র? অর্থাৎ আমি বলতে চাই যে ডিসিশন মেকিং এ যে সিন্ডিকেটের কথা বলবেন আপনি, ডিসিশন মেকিং নিয়ে একটা কথা এখন বাংলাদেশে খুব প্রচলিত ক্রিকেট এবং ফুটবলে, সিন্ডিকেট শব্দটা। এই সিন্ডিকেট শব্দটা মানে খুবই পপুলার হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যে সিন্ডিকেটের ফ্যান গ্রুপদের কারণে। হ্যাঁ, এবং এটা সিন্ডিকেটের ফল কিনা। আমার কাছে মনে হয় জাকির আলী অনিক তিনি সম্ভবত এক্সট্রা ফেভার পাচ্ছেন, মানে এক্সট্রা লার্জ এক্সেল ফেভার যেটাকে আমরা বলি। নাইলে জাকির আলী অনিকের যে পারফরমেন্স, তিনি আজকেও যেভাবে আউট হয়েছেন, আজকে কি হয়েছেন, ওই আগের 4 ম্যাচে 3 ম্যাচে আউট করেছেন রাশিদ খান গুগলিতে, আরেক ম্যাচে তাকে আউট করেছিলেন মুজিব, সেটাও ভেতরের দিকে আসা বল। আজকে একটা সফট ডিসমিস করেছেন তিনি, একটা বল পরে একটু স্লো হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিল, সেই বলটাতে না বুঝে ব্যাট, মানে কোথায় মেরেছেন, কেন মেরেছেন, কিভাবে ওই বলটাকে তিনি নেগোশিয়েট করতে চেয়েছেন, কোনো ক্লু নাই, একদম সফট ডিসমিসাল। বল খেয়েছেন কতগুলো। আমরা দেখেছি যে মুস্তাফিজুর রহমান তিনি একটা সুইপ শট বেশ ভালো খেলেছেন, বেটার, অনেক বেশি কনফিডেন্ট লেগেছে মুস্তাফিজকে আমার তার তুলনায়। রিশাদকে বলা হচ্ছিল, আচ্ছা জাকির আলী অনিকের পরে আমি একটু রিশাদে, যে জাকির আলী অনিক কোন যোগ্যতায় খেলছেন, একটা সময় এই আলোচনাটা আসবে যে বাংলাদেশের যিনি ব্যাটিং কোচ বা সিনিয়র সহকারী কোচ আছেন সালাউদ্দিন, উনি একটা সময় জাকির আলী অনিকের ব্যাপারে নির্বাচকদের তুলোধুনো করেছিলেন, বলেছিলেন যে এই ছেলেটা কালো বলেই কি ওর 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 চেহারা কারো পছন্দ না, ওর মতো একজন এরকম ফিনিশারকে দলে নেওয়া হয় না। তিনি দলে এসেছিলেন, কয়েকটা ভালো দুই একটা ভালো ইনিংস তিনি খেলেছেন, কিন্তু 2-1টা ভালো ইনিংস দিয়ে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারবেন? 2-1টা ভালো ইনিংস দিয়ে তাকে পর্যাপ্ত পরিমাণে সুযোগ দেওয়া হয়েছে আমার ধারণা।
এখনো সময় আছে, সুযোগ আর আসলে কেউ পেতে পারে না। এবং তিনি সবচেয়ে বড় কথা হচ্ছে তাকে সুযোগটা আমি কোথায়, মানে ইনভেস্ট আমি কোথায় করব, মানে আমার ডুবে যাওয়া ব্যবসা ইনভেস্ট করব? আমি তো দেখছি এই ব্যবসা আমার ডুবানো, তার লিমিটেশনসের কোনো শেষ নাই। অফসাইডে একটা বলও খেলতে পারেন না। রাশিদ খানের গুগলি রিডি, আজকেও যখন রাশিদ খানকে তিনি ফেস করছিলেন এত নার্ভাস মনে হয়েছে যে ভাই কোনো রকমের ঠেকাইতে পারলে বাঁচি টাইপের ব্যাপার। এবং যেই বলটাতে আউট হয়েছেন সেটা নর্মালি কোনো ব্যাটার ওই বলে আউট হয়ে যাবেন, অর্থাৎ তার কনফিডেন্স লেভেলটা এতটাই নিচে নেমে গেছে। কিন্তু টি-20 সিরিজে তিনি দলকে ক্যাপ্টেন্সি করেছেন, বাই ডিফল্ট ক্যাপ্টেন হয়েছেন রেগুলার ক্যাপ্টেন না থাকার কারণে। এই দলটাতে লিটন দাসের না থাকাটা আমার কাছে মনে হয়েছে যে মিডল অর্ডারকে বেশ ভার্নারেবল করে ফেলেছে। আপনার হাতে তো ভালো প্লেয়ার নেই, তার মধ্যে লিটন যদি থাকতেন তাহলে আমার কাছে মনে হয় যে নাম্বার 3 এবং 4-এ আপনি লিটনকে পেতেন, শান্তর পরে আপনি লিটনকে, অথবা লিটন যদি উপরের দিকে খেলতেন 3-এ খেলতেন তাহলে শান্ত হয়তো বা 4-এ খেলতে পারতেন, আর একটু ব্যাটিং ডেপথটা বাড়তো। আমি শান্তর ট্যালেন্ট নিয়ে খুব বেশি সমালোচনা করব না, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার আজকে যেভাবে আউট হয়েছেন সেটা যদি সমালোচনা না করা হয় সেটা হবে অপরাধটা করতে চাই না। বাট এখন সময় এসছে সিনিয়র ক্রিকেটাররা অন্তত পক্ষে দলের হাল ধরুক, দলকে সামনে থেকে তারা নেতৃত্ব দেখ, যারা পারছেন না তাদের সময় এসছে নতুনভাবে চিন্তা করে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও মনে হয় সেই সময়টা এসছে, নতুন ক্রিকেট বোর্ড নতুনভাবে চিন্তা করুক, নতুন করে চিন্তা করুক যে আসলে টিম দরকার নেই আপনার আগামী 4-5 বছরের কোনো ম্যাচ জেতার, বাট একটা স্ট্রাকচারের ভেতর, একটা প্রসেসের ভেতর দিয়ে দলটাকে নেন। একটা ন্যাশনাল টিম যেন একটা সত্যিকারের ন্যাশনাল টিম হয়। আপনি যদি ওয়ার্ল্ড কাপই খেলতে না পারেন, আপনার এই ন্যাশনাল টিমের পেছনে কারি টাকা খরচ করে আর বড় বড় কোচ আর বড় বড় নাম জুড়ে দিয়ে কি লাভ? আপনি তো শিখছেন না কিছু, আপনি গ্র্যাজুয়ালি ভুল করছেন এবং নিচের দিকে নামছেন। আপনার গ্রাফ হাই হচ্ছে না, তো এটা ডেক্লাইন করছে। তো কোথা থেকে কিভাবে আপনি এই সমস্যার সমাধানটা করবেন? মাহাদি, আরেকবার বলেছি আমি শুরুর দিকে যে 1045টি ডট বল খেলেছে বাংলাদেশ এই বছর, যে 7টি ওডিআই ম্যাচ খেলেছে। এই জিনিসটাই কি বাংলাদেশ দলকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে কিনা? ডট বল খেলাটা অবশ্যই বাংলাদেশ দলকে সবচেয়ে বেশি ভোগায়। ডট বল কখন খেলেন আপনি? যখন আপনি জানেন না হাউ টু রোটেট দ্য স্ট্রাইক। সেই বলে, যেই বলটা আপনি ডট করেছেন সেই বলটা আমি আজকের ম্যাচেও দেখেছি, অনেক মানে একদমই ভালো বল না, সেই বল একদমই অনায়াসে, সেই বল শুধুমাত্র ভুল শট সিলেকশন কিংবা মেন্টালি বকডাউন হয়ে যাওয়ার কারণে সেই বল আপনি খেলেন না, ঠেকিয়েছেন। মনে হয়েছে যে কেন খেলবো, অথচ অনায়াসে আপনি যদি স্ট্রাইক রোটেটটা করতে পারেন, স্ট্রাইক রোটেট করে খেলেন, তখন বোলারের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয় যে আমি 6টা বল করেছি, 6টা বলে 6টা রান আমি দিয়ে ফেলেছি, 5টা রান দিয়েছি। এবং একটা ওভারে 1-2টা বল সবসময় লুজনার থাকবেই। এমন কোনো বোলার নাই যে সে একদম টানা ভালো বোলিং করে যাবে, 10 ওভার বোলিং করবে, 2-3টা খারাপ বল করবে না, বা একটা ওভার একটা ডেলিভারি লুজ ডেলিভারি হবে না। যখন আপনি স্ট্রাইক রোটেট করতে থাকবেন, যখন আপনার রানের ফ্লো থাকে, তখন আস্তে আস্তে আপনি যখন উইকেটে সেট হয়ে যান, আপনার ব্যাটে কিন্তু বল ভালোভাবে আসে। তখন একটা গুড লেন্থ বলকেও আপনি চাইলে বাউন্ডারি মারতে পারবেন। সেই কনফিডেন্স গেইন করার কাজটা তো স্ট্রাইক রোটেট করে করা। আপনি প্রথমেই করেন 13-14 বল ডট করে ফেলেছেন, তখন আপনার উপর একটা চাপ তৈরি হয় যে আল্লাহ আমি তো, হ্যাঁ, তখনই আপনার উপর একটা চাপ তৈরি, আল্লাহ আমি তো 13 বল ডট করে ফেলেছি, এখন তো আমার একটা বাউন্ডারি মারতে হবে, এখন তাহলে আমি এই রানের বলের গ্যাপটা পোষাবো কেমনে? তখন আর কিছু করার থাকে না, মারতে পারেন বাউন্ডারি, না মারতে পারেন না করতে পারেন স্ট্রাইক রোটেট, মানে কোনোটাই না এধার না ওধার, মানে ঘাটকা আর ঘাড়কা কোনোটাই না আসলে। মাহাদি, 14 অক্টোবর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটা বিশেষ দিন। সেদিন বাংলাদেশ ফুটবল দল হংকং চায়নার এগেনস্টে মাঠে নামবে, হংকংয়ের মাটিতে। এবং একই দিন বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে হোয়াইট ওয়াশ এড়ানোর জন্য। তো আসলে সিন্ডিকেট নিয়ে যে কথাটা বলছিলেন, সেই চিত্রটা কি আমরা ওই দুটো ম্যাচে পরিবর্তন দেখতে পাবো কিনা? এক হচ্ছে কাবরেরার কথা বলতে চাই, তিনি তার যে ওয়েপেনগুলো রয়েছেন। আমি এক্ষেত্রে একটা আপনাকে কথা বলতে চাচ্ছি যে ইন্ডিয়ার একজন জার্নালিস্ট বলেছেন, তোমরা তোমাদের সেরা খেলোয়াড়দের বেঞ্চে বসিয়ে রাখছো, কেননা তোমরা ওদেরকে আমাদেরকে দিয়ে দাও, কারণ আমাদের এই ধরনের প্লেয়ার নেই। এই কথাটি পর্যন্ত তিনি বলেছেন। এবং একই ক্ষেত্রে আমি বলতে চাই যে জাকের আলী অনিক, তাকেও কি আরও একবার সুযোগ দেওয়া হবে কিনা? আমার কাছে মনে হয় জাকের আলী অনিক শেষ ওয়ানডে তার একটা সুযোগ পাবেন। এবং আমিও ব্যক্তিগতভাবে চাই যে এই সিরিজের শেষ ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হওয়ার যেই খাড়ার মধ্যে আপনি আছেন, সেই ম্যাচে জাকের আলী অনিক একটা সুযোগ পাক।
পেয়ে নিজেকে প্রমাণ করুক, আর না হলে তিনি নিজেই বলুক যে আমি না এই টিমে খেলার জন্য মানে মেন্টালি এবং মানে সামর্থ্যের দিক থেকে আমি ফিট না, ভাই আমার কিছুদিন একটা ব্রেক দেন, নিজে থেকে বলা উচিত আমাকে একটা ব্রেক দেন, আমি আবার একটু ব্রেক দেয়া হচ্ছে। হ্যাঁ আমি একটু রিগ্রুপ হয়ে আসি, আমি আবার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার জন্য নিজেকে তৈরি করি, আমি একটা গ্রুমিংয়ের ভেতর দিয়ে যাই, তারপর আবার আসবো, আবার ডোমেস্টিকে ভালো করে তারপর আবার আসবো। এইটা তার নিজেরই বলা উচিত। মানে শেষ ওয়ানডেতে আমি চাই জাকের আলী অনেক খেলুক, ওনার খেলা উচিত, উনি হয় পারফর্ম করে দেখাক যে আমরা যে সমালোচনা করেছি সেই সমালোচনা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উনি পারেন, উনি আসলে পারেন না, ওনার লিমিটেশনসের কোনো অভাব নাই। তারপরও মানে পৃথিবীর সবাই একই রকম ট্যালেন্ট নিয়ে জন্মায় না, সব ব্যাটারেরই কিছু না কিছু লিমিটেশন থাকে, সবাই সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, ব্রায়ান লারা, মার্কোয়া হন না, মানে সবাই মানুষ তার লিমিটেশনসকে ওভারকাম করতে হয়, যার নাই তাকে পরিশ্রমটা বাড়াই করতে হয়, ন্যাচারাল ট্যালেন্ট সবাই হয় না। তো উনি সেটা কি করেন, উনি আসলে ওনার ব্যাটিং নিয়ে কতখানি কাজ করেন এবং ওনাকে যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন তারাই বা ওনাকে নিয়ে কতখানি কনসার্ন, সেই বিষয়টা আমার মনে হয় যে এখন ভেবে দেখার সময় এসছে, এখন হাই টাইম, দিমাগ হাই টাইম রাইট। যদি ফুটবলের কথাটা বলি, সিন্ডিকেটের যে দৌরাত্ম্য সেটা কি আবারও দেখতে পাবো নাকি 14 অক্টোবর খেলাটা হবে হংকং চায়নার মাঠে, মানে বাংলাদেশ। আমাদের রিপোর্টার অলরেডি রওনা হয়েছেন, আমাদের প্রতিনিধি থাকবেন স্টার প্লেতে। আমরা প্রতিটা ম্যাচেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং ফুটবল দল যেখানেই বিশ্বের যেই প্রান্তেই থাকুক, আমরা চেষ্টা করি আমাদের প্রতিনিধি রাখার, এবং হংকংয়ে সেই ম্যাচ কভার করার জন্য আমাদের প্রতিনিধি সেখানে থাকবেন। আমরা মাঠ থেকে, মুশফিকুর রহমান, মাঠ থেকেই আমরা সেই লাইভ আপডেট, খেলা তো আর লাইভ দেখাতে পারবো না, বাট যেইভাবে আমরা ঢাকার ম্যাচটা কভার করেছি সে একই রকমভাবে আমরা চেষ্টা করব সেখানে ওই কাভারেজটা রাখতে। আপনি যেটা বলছেন যে সিন্ডিকেটের দৌরাত্ম্য, কাবরেরা কিন্তু আপনি দুটা পাশাপাশি ছবি রাখবেন, পেপ গার্দিওলা এবং হাভিয়ার কাবরেরা, একই রকম, মাথায় চুল নাই, মানে আপনার খোঁচা খোঁচা দাড়ি, পাশাপাশি দুটো ছবি যদি রাখেন একই ভঙ্গির, দেখে মনে হয় যে এরা খালাতো ভাই। একজন পেপ গার্দিওলা তিকি টাকা দিয়ে পুরা বিশ্ব ফুটবলে আলোড়ন করে ফেলেছেন, একজন হাভিয়ার কাবরেরা জানেন না হাউ টু ম্যানেজ আ গুড টিম। উনি জানেনই না যে জায়ানকে 25 মিনিট না খেলিয়ে, জায়ানকে যদি স্টার্টিং 11-এর 25 মিনিট খেলানো হতো, ভাই বাদ দেন, আপনি 25 মিনিটই তারা খেলান, স্টার্টিং 11-এ না কেন, শুরুতে না কেন, অপোনেন্টকে শুরুতে প্রেশার দেওয়ার জন্য আপনি জায়ানকে কেন খেলাবেন না? জায়ানের মতো এরকম একটা পেসওয়ালা উইঙ্গার আপনি কেন দলে রাখবেন না? আপনি যখন তাকে শেষ 25 মিনিট নামিয়েছেন, তার 25 মিনিটের ঝলক আমরা দেখি নাই? কি চমৎকারভাবে তিনি ঢুকেছেন, কি চমৎকারভাবে কাট করেছেন, কি চমৎকার বলের সাপ্লাই তিনি চান্স ক্রিয়েট করেছেন, যেভাবে বলের সাপ্লাই তিনি দিয়েছেন, পিন পয়েন্ট ক্রস তার বক্সের ভেতরে রাখা হয়েছে, অপোনেন্টের গোলমুখে তিনি যেভাবে বলটা দিয়েছেন। আপনি এই প্লেয়ারকে বাদ দিয়ে আপনি ওই পজিশনে কাকে খেলিয়েছেন? ফাহিমকে। এখন আপনি নিজের তুলনামূলক বিচার করেন, আপনি স্টার্টিং 11 কি করেছেন? আপনি 2 সোহেল রানাকে খেলিয়েছেন, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, মাঝখানে আপনি খেলেছেন হামজাকে, এবং হামজাকে আমরা ফার্স্ট হাফের মোস্ট অফ দ্য টাইম দেখেছি সেন্টার ব্যাক হিসেবে খেলেছেন, মোস্ট অফ দ্য টাইম সেন্টার ব্যাকে খেলেছেন, কিন্তু তাকে যখন ফরমেশন সাজানো হয়েছে আমি দেখেছি যে মানে আপনার যে ডাইমেনশনটা ট্রায়াঙ্গুলার শেপের, মিডফিল্ড ট্রায়াঙ্গেলের উপরের দিকে তিনি, কিন্তু দেখলাম যে না, এটা রিভার্স ট্রায়াঙ্গেল, উনি আসলে নিচের দিকে, উনি সেন্টার ব্যাক পজিশনে। প্রথম গোলটাও তিনি করে দিয়েছেন, সেই লিড ধরে রাখার জন্য তিনি আবার ডিফেন্সে গিয়ে সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছেন। অন্য ডিফেন্ডাররা কি করলো? ব্লান্ডার, সিম্পলি আপনি প্রথম যে 2টা গোল খেয়েছেন, ডিফেন্ডাররা কোনোভাবে দায় এড়াতে পারবে না, আপনি পাতে তুলে দিবেন, ওরা গোল করবে না, ওরা গোল আপনার চেয়ে 38 ধাপে গিয়ে থাকা র্যাঙ্কিংয়ের দল, যেই দলে 5 জন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলার আছে, মানে 12 জন ফ্রান্স, ক্যামেরুন, ইউক্রেন, অমুক তমুক দুনিয়ার দেশের প্লেয়ার দিয়ে ভরা, আপনি তো মাত্র 4টা এনেছেন, ওরা নিয়ে আসছে 1 ডজন। ভাই আপনার চেয়ে র্যাঙ্কিং এগিয়ে থাকা দল, ফিজিক্যালি আপনার চেয়ে ভালো, স্কিল ওয়াইজ আপনার চেয়ে ভালো, এরকম দলের বিপক্ষেও বাংলাদেশ যে 3-3 একটা সমতা করেছিল। দেখেন গন্ডগোলটা কই? ফার্স্ট হাফের একদম লাস্ট মিনিট এক্সটেন্ডেড টাইমে গিয়ে আপনি গোলটা খেলেন, না খেলেও পারতেন কি? আপনি খেলাটা ছেড়ে দিয়েছিলেন ওই মুহূর্তে, আপনি ফোকাস নষ্ট করে ফেলেছেন। তো কেন আপনার ওই লাস্ট মোমেন্টে ফোকাস থাকবে না? এবং 4 নম্বর গোলটা যখন খেয়েছেন তখনও মাত্র রেফারির মুখে বাঁশিটা বাজাবেন, একটা শটই বাকি ছিল, সেই শটে আপনি গোল খেয়ে গেলেন। করলেনটা কি তাইলে? 11 জন প্লেয়ার মিলে আপনি যদি ডিফেন্স লাইনের মধ্যে লম্বা করে একটা দেয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতেন, কোনোভাবে তো ওর প্লেয়াররা ভেতরে ঢুকতে পারতো না। হ্যাঁ, পার্ক দ্য বাস, ট্রাক পার করেন, বাংলাদেশের ট্রাক মানে বালুর ট্রাক পার করার ইতিহাস আছে।
মাঠে করে দেন না রে ভাই, 11 জন ফুটবলার মিলে করেন, সমস্যা কি? করেন নাই এবং এটা এই দায় আবার আমি কাবরেরাকে দিব না। ওই মুহূর্তে মানে মাঠের ডিমান্ড বা পিচের যে ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী ফুটবলাররা রিয়াক্ট করতে পারেন নাই। আপনি শামিদ সোমকে পরে নামালেন, আপনি ফাহমিদুল যখন নেমেছে তখন কিন্তু দুই উইংয়েই অনেক বেশি শার্প অ্যাটাকে বাংলাদেশ যেতে পেরেছে, গতি এসছে। আপনি জামালকে খেলাবেন না, জামালকে খেলান না। সেকেন্ড হাফে জামাল কিন্তু একদম সরাসরি সমালোচনা করেছেন। উনি বলেছেন যে আমি স্টার্টিং 11-এ খেলতে চাই, যাওয়ার আগে বলেছেন আমি স্টার্টিং 11-এ খেলতে চাই। এবং এটাও বলেছেন যে নামার আগে আমরা যখন ওয়ার্ম আপ করছিলাম 4 জন, তখন আমরা একে অপরকে বলেছি যে আমরা মাঠে গিয়ে খেলার মানে গতিটাই চেঞ্জ করে দিতে চাই। তো যারা গতি চেঞ্জ করে দিতে চায় তাদেরকে শুরুতে নামান, যারা গতি নষ্ট করবে তাদেরকে কেন নামাচ্ছেন? তাদেরকে নামিয়ে আপনার রেজাল্ট কি মানে আন্ডাইত। তো সেই রেজাল্টের জন্য আপনি এই কাজ করবেন। আমি জানি না হাবিয়ার কাবরেরা এরকম গোড়ার লোক, মানে হংকংয়ে অ্যাওয়ে ম্যাচটাতেও যদি আমি এই ম্যাচেরই একাদশ দেখি, আমি খুব একটা অবাক হব না। আমি এটা মেনে নিব যে হ্যাঁ, এটাই হাবিয়ার কাবরেরা এবং তার সময় ফুরিয়ে এসেছে। মাহাদি, এই দুটো ম্যাচের ফলাফল আসলে কি হতে পারে, ক্রিকেট এবং ফুটবল? হংকং চায়নার মাঠে ওদের 50,000-এর দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম, এটা সম্ভবত রেনোভেট হয়েছে, 50,000 টিকিটই বিক্রি হয়েছে। সো আপনি একটা হিউজ হোম ক্রাউডের সামনে পড়বেন, ওইখানেই আপনি অর্ধেক মারা গেছেন। বাকি হচ্ছে এই দলের সাথে আপনি নিজের ঘরের মাঠে 3-3 গোলে ড্র করা অবস্থায় লাস্ট মোমেন্টে গোল খেয়ে ম্যাচ হেরেছেন। 3-1 গোলে পিছিয়ে ছিলেন, সেখান থেকে একটা ভালো কামব্যাকের পরে আবার হাল ছেড়ে দিয়ে লেজে গোবের করেছেন। ওদের মাঠে এই দলটা এই অবস্থায় থাকবে না। ওদের কন্ডিশন, ওদের পিচ, ওদের এনভায়রনমেন্ট, ওদের ক্রাউড, বাংলাদেশের চেয়ে তারা অনেক এগিয়ে থাকবে, মেন্টালি অনেক অ্যাডভান্টেজ নিয়ে তারা থাকবে। ইটস ভেরি ডিফিকাল্ট হংকং চায়নাকে তাদের মাঠে হারানো। বাংলাদেশ যদি ওই মাঠে একটা ড্র করতে পারে, আমি বিশাল ক্রেডিট দিব কাবরেরার দলকে, বিশাল ক্রেডিট দিব যে না, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। হংকং চায়না ফিফা র্যাঙ্কিংও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকা দল। সো তার মাঠে গিয়ে তার ক্রাউডের সামনে আপনি যদি ড্র করে আসতে পারেন, অনেক বড় অর্জন হবে। আর ক্রিকেটে কি হবে? ক্রিকেটে যা হচ্ছে, আপনার সাথে যখন আলোচনা করছিলাম T20 সিরিজে, আমি আপনার সাথে একটা আলোচনায় ছিলাম, আমি তখন বলেছিলাম যে অন্ততপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল, যেহেতু এই ফরম্যাটে ভালো, বাংলাদেশ দল ওয়ানডে সিরিজেও আফগানিস্তানের চেয়ে আপার হ্যান্ড থাকবে। প্রথম 2 ওয়ানডে দেখার পরে আমার সেই কথায় আমার নিজেরই আর ভরসা নাই। এখন T20-তে ওদেরকে আপনি হোয়াইট ওয়াশ করেছেন, এখন ওরা ওয়ানডেতে আপনাকে হোয়াইট ওয়াশ করে প্রতিশোধ নিবে। রাইট মাহাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 14 অক্টোবর বাংলাদেশ আফগানিস্তান সিরিজের তৃতীয় ও শেষ ওডিআই। বাংলাদেশ কি পারবে আফগানিস্তানকে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়াতে? রহমান পেয়ার, স্টার নিউজ।